আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ঈদের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ অবভিয়াসলি একটা মানে মাইন হয়ে গেছে, যেখানে সবাই তাদের নিজ নিজ গন্তব্যে, তাদের ঘরে, তাদের পরিবার পরিজন, প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাতে যাচ্ছেন। সেখানে বিভিন্ন ধরনের আসলে অ্যাক্সিডেন্টের খবর আমরা পাচ্ছি, লঞ্চেই হোক, সেটা ট্রেনেই হোক কিংবা বাসেই হোক। খুবই খুবই আনফর্চুনেট। তবে আহ, সবার বিদেহী আত্মার প্রতি শান্তি বর্ষিত হোক, সেই আশাই করছি। এবং যারা যারা পৌঁছতে পারছি ঈদে নিজেদের প্রিয়জনদের কাছে, আমরা নিজেদের লাকি মনে করি এবং এই ঈদটা যেন আমরা সুখে শান্তিতে কাটাতে পারি সেই আশাই সবার কাছে করতে চাই। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের ফুটবলে কিন্তু এই সামনের কয়েকটা দিনে খুব ইম্পর্টেন্ট কিছু ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। নিশ্চয়ই সবাই এই ব্যাপারগুলো নিয়ে অবগত আছেন। বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম তারা কিন্তু তাদের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের শেষ ম্যাচটা খেলার জন্য সিঙ্গাপুরের এগেনস্টে প্রস্তুতি নিচ্ছে। সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপের শেষ ম্যাচ, এবং ইতিমধ্যেই বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করতে পারবে না সিনিয়র মেন্স টিম, সেটা অলরেডি আমরা জেনে গিয়েছি। তবে শেষ ম্যাচটায় মর্যাদার একটা লড়াই হবে সিঙ্গাপুরের এগেনস্ট। একটা ভালো নোটে বাংলাদেশ শেষ করতে চাইবে তাদের এবারের কোয়ালিফায়ার ক্যাম্পেইনটা। আর এই যাত্রায় সমিত সোমদের মতো ফুটবলাররা ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়ে ফেলেছেন। তারা ট্রেনিং করছেন। কোচ হাভিয়ার কাবরেরা তিনি প্রিলিমিনারি একটা স্কোয়াড ঘোষণা করেছেন। সেই স্কোয়াডের যে অ্যাভেলেবল মেম্বার আছেন তাদেরকে নিয়ে ট্রেনিং করা হচ্ছে ন্যাশনাল স্টেডিয়ামে, এবং পাঁচতারা একটা হোটেলে তারা কিন্তু ক্যাম্পের জন্য অলরেডি প্রস্তুত হয়ে গেছেন কিংবা ক্যাম্পে তারা চলে গেছেন। সো বাংলাদেশের এই যেই ম্যাচগুলো রয়েছে, দুটো ম্যাচ রয়েছে। একটা হচ্ছে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হবে এই ইন্টারন্যাশনাল ব্রেকের মধ্যে যে উইন্ডোটা আছে। বাংলাদেশ ওই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের যে শেষ ম্যাচটা সিঙ্গাপুরের এগেনস্টে, তার প্রস্তুতি হিসেবে ভিয়েতনামের সঙ্গে, শক্তিশালী ভিয়েতনামের সঙ্গে 26 তারিখ একটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ভিয়েতনামে গিয়ে বাংলাদেশ সেই ম্যাচটা খেলবে, এবং তারপর মার্চের 31 তারিখ সিঙ্গাপুরের সঙ্গে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের বাংলাদেশের শেষ ম্যাচ। এবং হামজা চৌধুরী এই দুটো ম্যাচ খেলার জন্যই রেডি আছেন, প্রস্তুত আছেন। তিনি আসবেন 22 তারিখে তার দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা, এবং তারপর 26 তারিখে বাংলাদেশ ভিয়েতনামের সাথে খেলবে, 31 তারিখে খেলবে সিঙ্গাপুরের সাথে। এই স্কোয়াডটা নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে যে আসলে কাবরেরা তিনি কিভাবে দল নির্বাচন করেছেন। বেশ কিছু ইমপ্রেসিভ ফুটবলারদের তিনি বাদ দিয়েছেন। গোলকিপিংয়ের জায়গাটাতে মূলত একটা বিশাল বড় ডিবেটের জায়গা রয়ে গেছে, যেখানে আনিসুল ইসলাম জিকো এত ভালো একটা বাংলাদেশ প্রিমিয়ার লিগ কাটাচ্ছেন, তারপরও তাকে কিন্তু ওই প্রিলিমিনারি স্কোয়াডে যে চারজন কিপার রাখা হয় সেখানেই রাখা হয়নি। সেটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্নের জায়গাটা রয়ে গেছে, এবং সেটা নিয়ে অনেক আলোচনাও চলছে। খুব বেশি ন্যাশনাল টিম নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, বাংলাদেশ সিনিয়র মেন্স ন্যাশনাল টিম নিয়ে, কারণ তাদের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের শেষ ম্যাচ তারা সিঙ্গাপুরের সাথে খেলবে। মূল পর্বে খেলার কোনো চান্স নেই। ইমপ্রুভমেন্ট কতটুকু করছে বাংলাদেশ সেই বিষয়টা দেখার একটা সুযোগ থাকবে। অন্তত একটা উইন যদি আমরা পাই কোয়ালিফায়ার্সে, সেটা আমাদের জন্য দারুণ হবে। ইন্ডিয়াকে আমরা লাস্ট ম্যাচটায় হারিয়েছিলাম, সুতরাং সেটা আমাদের জন্য একটা টনিক হিসেবে কাজ করতে পারে। আর ওভারঅল হাভিয়ার কাবরেরা তিনি কি থাকবেন কি থাকবেন না, তাকে কি বাফুফে রাখবে কি রাখবে না, তার দ্বিতীয় টেনিউরটা শেষ হয়ে যাচ্ছে, এবং তারপর বাংলাদেশের সিনিয়র মেন্স টিমের জন্য নতুন কোচের খোঁজ করবে কিনা বাফুফে, সেটাই সবচেয়ে বড় প্রশ্নের জায়গা। তবে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অন্য যে দুটো টুর্নামেন্ট হচ্ছে সেখানেও কিন্তু ওই আন্ডার 20 লেভেলের বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম তারা কিন্তু খেলবে। বাংলাদেশ অনূর্ধ্ব 20 মেন্স টিম তারা মালদ্বীপসে আন্ডার 20 সাফ চ্যাম্পিয়নশিপের জন্য যাচ্ছে, এবং সেই টুর্নামেন্টটা শুরু হচ্ছে 23শে মার্চ, অর্থাৎ ঈদের ঠিক তৃতীয় দিন থেকেই। আর এপ্রিলের 4 তারিখ পর্যন্ত এই টুর্নামেন্টটা হবে। বাংলাদেশকে অনেকে হট ফেভারিট ধরছেন, কারণ এখানে বাংলাদেশের যে স্কোয়াডটা তৈরি করা হয়েছে, নতুন বিদেশি হেড কোচ ইংলিশ মার্ক কক্স তার নাম, এবং তিনি বেশ কিছু জায়গায় ইন্টারভিউ দিয়ে ফেলেছেন। বাংলাদেশ ন্যাশনাল টিমের প্রস্তুতি নিয়েও আমরা জানি। আন্ডার 20 টিমটাও তারা কিন্তু একটা 5 তারকা হোটেলে থাকছে, এবং তারা তাদের ক্যাম্পটা সুন্দরভাবেই কমপ্লিট করছে। যার পর তারা হচ্ছে ঈদের ভেতরেই তারা মালদ্বীপসে রওনা দেবে, এবং 23 তারিখ থেকে সেই টুর্নামেন্টটা খেলা শুরু করবে। বাংলাদেশ সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন যদি না হতে পারে, দ্যাট উইল বি আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কারণ বাংলাদেশ শুড বি হট ফেভারিটস অ্যালং সাইড ইন্ডিয়া। ইন্ডিয়াও পার্টিসিপেট করছে এই টুর্নামেন্টটায়, সুতরাং ইন্টারেস্টিং ফাইট হবে এই দুটো টিমের মধ্যে মূলত। এবং দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বিদেশ থেকে বেশ কিছু বংশোদ্ভূত খেলোয়াড়রা দলে যুক্ত হয়েছেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সুলিভান ব্রাদার্স, তারা যুক্ত হয়েছেন। রোনান এবং ডেকলেন সুলিভান তারা এই স্কোয়াডের সঙ্গে যুক্ত হয়েছেন। যদিও তাদের ইনিশিয়াল পারফরমেন্স, তাদের ইনিশিয়াল ট্রেনিং গ্রাউন্ড পারফরমেন্স দেখে বাংলাদেশের লোকাল কোচরা কিন্তু খুব একটা বেশি ইমপ্রেসড হতে পারছেন না। তারা বলছেন যে সেই কোয়ালিটি ক্যালিবার তাদের কত বেশি বা রয়েছে, খুব বেশি হয়তো নেই, খুব বেশি তফাৎ তাদের মধ্যে নেই। তারা দলকে খুব একটা বেশি ইমপ্রুভ করতে পারবেন না। গোলাম রাব্বানি ছোটনি বোধহয় এরকম কিছু একটা বলেছেন।
করেছেন। তো দেখা যাক শেষ পর্যন্ত মাঠের খেলায় কি হয়, সেই প্রস্তুতি বাংলাদেশ নিচ্ছে। বাংলাদেশ নারী ফুটবল দল, আমার কাছে মনে হয় যে এই তিনটা দলের যে খেলা হচ্ছে, আন্ডার 20 সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছে, সিনিয়র মেন্স ন্যাশনাল টিম তারা এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের শেষ ম্যাচটা সিঙ্গাপুরের সাথে খেলতে যাচ্ছে, তবে সবচেয়ে বড় যে টুর্নামেন্টটা সেটা হচ্ছে এএফসি এশিয়ান কাপ উইমেন্স যেই টুর্নামেন্টটা, সেটার কিন্তু মূল পর্বটা শুরু হয়ে যাচ্ছে থাইল্যান্ডে, এবং সেই টুর্নামেন্টটা হবে 1 থেকে 26শে এপ্রিল। সেই টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করে ফেলেছে। পিটার বাটলারের সেই দল আন্ডার 20 লেভেলে 2025-এ তারা কিন্তু বেস্ট সেকেন্ড প্লেস টিম হিসেবেই এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করতে সক্ষম হয়েছে। এবং বাংলাদেশের মেয়েরা সাধারণত যা করে, তারা সবসময় ভালো পারফরমেন্স দেয় এবং ওভার দ্য এক্সপেকটেশন তাদের পারফরমেন্সগুলো হয়। সুতরাং আমাদের এই মেয়েদের টিম আবারও আরেকটা এশিয়ান কাপের মূল পর্বে খেলতে যাচ্ছে, এবং এটা আন্ডার 20 লেভেলে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে, সেটাও কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। তো এই দলটাকে নিয়ে কিন্তু কোনো ধরনের কথাবার্তাই হচ্ছে না, মানে একটা প্রস্তুতির বিষয় রয়েছে, ক্যাম্প করার বিষয় রয়েছে। এপ্রিলের 1 তারিখ থেকে যেহেতু খেলা শুরু, হাতে কিন্তু আমাদের 10 দিনের মতোই সময়, এবং মেয়েরা আসলে ক্যাম্প করছেন, কোথায় করছেন, কি প্রস্তুতি নিচ্ছেন, সেটা নিয়ে কিন্তু খুব একটা বেশি খবরে নিউজ আসছে না সেভাবে করে। আফিদা খন্দকার এখনো বোধহয় এলিজিবল রয়েছেন, তিনি আন্ডার 20 এই টিমটারও হয়তো ক্যাপ্টেনই হবেন। এবং এই পিটার বাটলার যেহেতু দলের সঙ্গে এখন নেই, তিনি ইংল্যান্ডে ফিরে গেছেন, এই দলটার দায়িত্ব কে নিচ্ছেন সেটাও কিন্তু এখনো পুরোপুরি কনফার্ম না, বা আমি অন্তত জানি না তাদের ক্যাম্পের কি অবস্থা। বাট বৈষম্যের যে জায়গাটা রয়েছে সেটাই খুব আনফর্চুনেট লাগে আসলে, যে এই 3 টুর্নামেন্টের মধ্যে সবচেয়ে বড় মাপের যে টুর্নামেন্টটা এফসি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্ব, সেই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের মেয়েদেরকে রাখা হচ্ছে বাফুফের হোস্টেলে। আর অন্যদিকে সাফ আন্ডার 20 খেলার জন্য যে মেন্স টিম তৈরি হচ্ছে, তারা একটা 5 তারকা হোটেলে ন্যাশনাল টিমের সিনিয়র মেম্বারদের সাথেই একই জায়গায় তারা থাকছেন, তারা ক্যাম্প করছেন বেটার ফ্যাসিলিটিস। সো এই বৈষম্যটা কেন আর কি? আমরা কি আসলে ভ্যালুগুলো বুঝি না, যে কোন টুর্নামেন্টটা বড়, কোন টুর্নামেন্টটা আমাদের জন্য বেশি প্রেস্টিজিয়াস, এবং কি ধরনের প্রস্তুতি আমাদের অ্যাকচুয়ালি নেওয়া উচিত? এই যে সুরভি আকন্দ প্রীতিরা রয়েছেন, এই যে সাগরিকারা রয়েছেন, এই যে উমেলা মারমারা রয়েছেন, তারা যে আসলে খেলতে যাচ্ছেন একটা বড় টুর্নামেন্টে, একটা এশিয়ার বিগেস্ট টুর্নামেন্ট আন্ডার 20 লেভেলের, এই টুর্নামেন্টটায় বাংলাদেশ মেয়েরা যাচ্ছে, সেই প্রস্তুতিটা আমরা কতটুকু আসলে নিতে পারছি? আমার কাছে মনে হয় যে সাফল্য যাদের পাওয়ার সম্ভাবনা বেশি, তাদের দিকেই আমরা আসলে সুনজরটা আসলে সেভাবে দিচ্ছি না, সেটা আমার কাছে খুবই আনফর্চুনেট মনে হচ্ছে অ্যাট দিস পয়েন্ট। তবে আশা করব মেয়েরা যেভাবে আসলে এই বৈরিতাকেই কাভার করে নিয়ে তারা নিজেদের মতো করে জ্বলে উঠে, তারা নিজেদের পারফরমেন্স দিয়ে আসলে বাংলাদেশের নামটা উজ্জ্বল করে, তারা হয়তো সেরকমই একটা পারফরমেন্স এবারের এশিয়ান কাপ উইমেন্স মূল পর্বে দেবে। তবে সেটা নিয়ে একটু ডিটেলসে যেতে চাই। বাংলাদেশ যেভাবে কোয়ালিফাই করেছিল মূল পর্বে, তারা তিমুর লেস্তেকে 8-0 গোলে হারিয়েছিল, শক্তিশালী লাওসকে ঘরের মাটিতে তারা 3-1 গোলে হারিয়েছিল, এবং কোরিয়ার সাথে তারা 6-1 গোলে হেরে গিয়েছিল। সো এই হচ্ছে বাংলাদেশের কোয়ালিফিকেশন, বাট বেস্ট অফ দ্য রানার আপ টিমস হিসেবেই তারা কিন্তু এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের মূল পর্বে চলে যেতে পেরেছে আন্ডার 20 লেভেলে। তো মোটামুটি একই দলই থাকার কথা, স্কোয়াডের যে জায়গাটা রয়েছে সেটা আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নই, বাট সেখানে তারকা যারা রয়েছেন তাদের নামগুলো মেনশন করা যেতে পারে। মিলি আক্তার, যিনি কিনা জাতীয় দলের হয়ে, সিনিয়র জাতীয় দলের হয়ে এত দুর্দান্ত পারফর্ম করেছেন এশিয়ান কাপে, তিনি মোস্ট লাইকলি এই আন্ডার 20 এশিয়ান কাপেও বাংলাদেশের গোলবারে থাকবেন, যেটা বাংলাদেশের জন্য বিরাট বড় একটা স্বস্তির জায়গা। আফিদা খন্দকার মোস্ট লাইকলি তিনি টিমের ক্যাপ্টেন থাকবেন। নবীরন, যিনি এশিয়ান কাপ খেলেছেন, তিনিও এই দলটায় থাকতে পারেন। পূজা দাস রয়েছেন, সুরমা জান্নাত, জয়নব বিবি, ভালো একজন প্লেয়ার, বেশ ভালো। খানম আক্তার, কানন রানী, রুমা আক্তার ডিফেন্সিভ লাইনটায় তারা নিশ্চয়ই থাকছেন। আর মিডফিল্ডে যিনি রয়েছেন স্বপ্না রানী, মুনকি আক্তার, তাদের উপরেও কিন্তু একটা আলাদা ভরসা থাকবে, কারণ তাদের সিনিয়র টিমের সঙ্গেও খেলার অভিজ্ঞতা রয়েছে। আর আমরা যদি চিন্তা করে দেখি ফরওয়ার্ড লাইনে, সেখানেও আমাদের বেশ কিছু ইমপ্রেসিভ প্লেয়াররা রয়েছেন। শ্রীমতী তৃষ্ণা রানী, ওয়ান অফ দ্য ইমপ্রেসিভ প্লেয়ার্স, মোসাম্মদ সাগরিকা, তারা কিন্তু আসলে সাফ লেভেলে বা সাউথ এশিয়ান লেভেলে ইতিমধ্যেই ডমিনেট করেছেন, খুব ভালো খেলেছেন। এশিয়ান কাপের যেই মূল দলটা ছিল সিনিয়র উইমেন্স টিম, সেখানেও কিন্তু সাগরিকা ছিলেন, যদিও কোনো গেম টাইম পাননি, বাট তার অ্যাবিলিটি নিয়ে আমাদের বেশ ভালো একটা ধারণা রয়েছে। আর শান্তি মার্দি থাকবেন, উমেলা মার্মা থাকবেন, এদের উপরই আসলে আমাদের ভরসাটা রাখতে হচ্ছে। সো বৈষম্যের জায়গার কথা যেটা বলছিলাম, উই নিড টু কিপ অ্যান আই বাংলাদেশের উইমেন্স এই টিমটার জন্য, কারণ এশিয়ার সবচেয়ে বড় আন্ডার 20 উইমেন্স টুর্নামেন্টে তারা খেলতে যাচ্ছে। তাদেরকে নিয়ে আসলে আমাদের আলাদা রকম প্রস্তুতির জায়গা কেন নেই, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন, এবং সেই প্রশ্নই রেখে যাচ্ছি ঈদের ঠিক আগ মুহূর্তে। আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আসলে কেন এই বিষয়টা হয়, যারা সাকসেস পাওয়ার জন্য মোর প্রবাবল, তাদেরকে কেন আমরা সেই অপরচুনিটিগুলো দিচ্ছি না, বা তারা কেন খবরের আড়ালে রয়ে যাচ্ছেন।
তাদেরকে নিয়ে কেন আমাদের ভালো কোনো সলিড পরিকল্পনা হচ্ছে না, সেই বিষয়টা আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনারা কি সারপ্রাইজড হয়েছেন কিনা এই এই সিচুয়েশনটা নিয়ে, সেটাও আপনারা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। আগামী মুবারক সবাইকে।